পুরো 24 ঘন্টা পরেও কোনো উত্তর না পেয়ে টাফ অস্থির হয়ে পড়ে। ওর অস্থিরতা এমন পর্যায়ে যায় যে প্রতি 15 মিনিট পরে পরে সে সিগারেট বের করে। শামসের ওর হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিল। ইয়ার, কি হলো তোর? আর কোনো কাজ নাই তোর নিজেকে জ্বালানো ছাড়া? ইয়ার, তুই তো বুঝছো প্রেমের জ্বালা। কিছু বলো না, এভাবেই মরে যাব। আর একটা সিগারেট জ্বালিয়ে টাফ বলল। শমশের ওকে গুরুমন্ত্র দিতে দিতে বলে, ভাই, ইস্ক আগুনের সমুদ্র রে, আর পার হতে হলে ডুবে যেতে হবে। তুই যদি মনে করিস ওকে গালাগালি করার পর তুই ওর মুখে একটি প্রেমপত্র মারলি আর ও চিরকাল তোর হয়ে যাবে, তাহলে সারা পৃথিবীতে তোর চেয়ে বড় উল্লু আর নেই। তাহলে ভাই তুই বল না, আমি কি করব? আমার জীবনটা যেন এলোমেলো হয়ে যাবে। শমশেরের হাত ধরে টাপ বলল, আমি সব কিছু করবো ওকে পেতে। তুই তো বলতি যে তোর জীবন একটা ঝাক্কাস, একজন পরিব্রাজকের মতো বন্ধুদের সাথে থাকবি এবং প্রতিদিন নিজেকে একজন নতুন প্রণয়ীর সাথে বাসর রাত বানাবি নে। সেটা কি হবে? শমশের ওকে মন্তব্য করে। না ইয়ার, আমিও জানতাম না আজ পর্যন্ত যে প্রেম ছাড়া এই সৌন্দর্যের সাগরে বাস করেও তৃষ্ণা মেটে না। আমার তৃষ্ণা এখন সীমা দিয়েই মেটানো যায়। তাহলে অপেক্ষা কেন? ওদিকে ওর বাসায় পৌঁছে যা না, বলে দে মনের কথা, বাকিটা ভগবানের ইচ্ছা। শমশের ওর সাথে রসিকতা করে। দোস্ত, তুই আমার বাকি খুশিও লুটে নিবি? কেমন বন্ধু তুই? সীমার সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না টাফ। তাহলে তোর জন্য এটাই ভালো, কোনো ব্যাপার না, বছর 6 মাসের মধ্যেই ভুলে যাবি। আমি জানি তোর কথা। ইয়ার, তুই আমার প্রেমকে গালি দিচ্ছিস। আমি সত্যি পৌঁছে যাব ওর ঘর। টাপ সিদ্ধান্তমূলক বাজি ছাড়ে। তাহলে কে বাধা দিয়েছে? চল, খাবার রেডি হয়ে গেছে মনে হয়, শমশের বলে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। দিশা আর বাণী ভিতরে ওদের জন্য অপেক্ষা করছিল। বিয়ের পর দিশা গোলাপের মতো ফুটে উঠেছে। শামসেরের ভালোবাসায় অঙ্গ প্রত্যঙ্গের মতো বড় হয়ে উঠেছে। বুক আরও বড় হয়ে গেছে। পাছাটা আগের চেয়েও বেশি সেক্সি হয়ে গেছে। গতকাল স্বর্গের রাজকন্যা এখন রানী হয়ে গেছে। শামসেরের রানী। হ্যাঁ, তার রাগ আর আগের মতো নেই। তার শরীরে চাপা ও কাম বাসনা এর জন্য দায়ী। আর শমশের যখন ওকে জাগিয়ে দিয়েছে, তো এখন সে খোলাখুলি সেটা মজা নিচ্ছে, উপভোগ করছে ভালোবাসা থেকে। সে কারণেই এখন তাকে খুব তৃপ্ত দেখাতে শুরু করেছে। কিন্তু সে গ্র্যাজুয়েশনের আগে সিদ্ধান্ত নিয়েছে মা হবে না। শমশেরের এতে কোনো আপত্তি ছিল না। বাণী দিনে দিনে অনেক সুন্দর হয়েছে। তার কথাবার্তায় আরও বুদ্ধিমতী হয়ে উঠেছিল এবং এর প্রতিফলন তার চোখে মুখেও দেখা যেত। তার চেহারা এবং কথা নির্দেশিতার বিরোধিতা করতে দেখা যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গে। শহরে থাকার কারণে সেও ভালো পোশাক পরে। এখন দিশা তার সব ইচ্ছা পূরণ করতে চায়, যা সে নিজে বিয়ের আগে পূরণ করতে পারেনি দারিদ্রতার কারণে। সে মন ভরে তার পছন্দের পোশাক কিনে আলমারিতে সাজিয়ে রাখে। বাণী প্রায়ই তাকে বাধা দিত, দিদি আমি কি বাচ্চা? তুমি আমাকে বলতে থাকো, এভাবে থাকো ওভাবে থাকো। তুই চুপ কর, আর আমি যেমন বলি তেমনই থাক, বুঝতে পেরেছিস? তুই কত সুন্দর, রাজকন্যার মতো। দিশা ওকে গলায় জড়িয়ে ধরে। কালকের গ্রামের রাজকন্যা আর শহরের রাজকন্যা। সারা শহরের হৃদস্পন্দন ছিল এবং বাণী তরুণ হৃদয়ে হৃদস্পন্দন হয়ে উঠেছে। যেখানে বেরোতে যেত যেন সর্বনাশ এসেছে, যেন সময় থেমে গেছে। কিন্তু ছেলেদের প্রতিটি অঙ্গভঙ্গি বোঝা সত্ত্বেও ও তাদের উপেক্ষা করত। সে জানত সময় এলে সেও তার রাজপুত্রকে পাবে। দিশা বাণীকে বলেছিল যে আজকাল অজিত প্রেমের জালে জড়িয়ে গেছে। অজিত যখন খাবার খাচ্ছিল তখন বাণী চোখ বড় বড় করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে আর দিশার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। কি ব্যাপার, কি পেয়েছিস? টাপ বাণীকে জিজ্ঞেস করলো দিকে তাকিয়ে এভাবে হাসছে দেখে। ভাইয়া, এটা টপ সিক্রেট।
ওকে নিয়ে ঠাট্টা করে বানি। দেখো ভাই, আগে তো শালিকে বুঝিয়ে বল। ভাইয়া বলাতে টাপ শমশেরের কাছে অভিযোগ করলো। বানি, তুই এমন কথা বলবি না, আঙ্কেল বলতে পারিস। তিনজনই হেসে উঠল। টাফের মুখ দেখার মতো হয়। ভাই, এখানে আসাটাই পাপ হয়েছে। আমার সময় একবার আসতে দাও। দেখো, আমি ওকে দিয়ে রাখি না বাধাই তো আমার নাম না। আমি কালই যাব। কাকি ভাইয়া? সীমা দিদি? ওকে তো আগেই বোন বানিয়েছি। সবাই তার ভিতরের খবর জানে দেখে টাপ বিরক্ত হয়ে বলল, দোস্ত, তুই বড় খারাপ। তুই হাটের হাঁড়ি ভেঙে দিয়েছিস। শামশের বাণীকে ইশারা করে আর আবার হাসি ফুটে উঠল সুখী পরিবারে। পরদিন সকাল 11টায় টাপ বিশ্ববিদ্যালয়ের ইকো বিভাগের বাইরে দাঁড়িয়েছিল। অনেক সাহস নিয়ে সেখানে এসেছে তার হৃদয়ের হাল শোনাতে। তার হৃদয় যে সীমাতে সীমাবদ্ধ ছিল। টাপ প্রায় 3 ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর সীমাকে দেখতে পেল। বিভাগ থেকে বেরিয়ে আসছে। টাপ আজ লাঠি আনেনি। সীমার চোখে টাপের উপর পড়ল, কিন্তু ও ওর বান্ধবীদের সাথে ছিল। ও টাপকে উপেক্ষা করে সোজা চলে গেল। টাপকে তার 3 ঘন্টা জলে যেতে দেখে, সীমাজি, টাপ সীমাকে ডাকে। হ্যাঁ, সীমা তার কাছে আসে, সাথী বান্ধবীরাও। ও, তুমি উত্তর দেওনি। টাফের শ্বাস ধাক্কা দিচ্ছিল, যে তুষার জলকে হলুদ থেকে হলুদ করে দিয়েছিল। আজ নিজেকে ভালোবাসার পাতলা সুতোই আটকা পড়া দেখছে। কিসের উত্তর ইন্সপেক্টর সাহেব? না জানার ভান করে জিজ্ঞেস করল সীমা। কি? গতকাল পিয়ন তোমাকে কিছু দেয়নি? হ্যাঁ দিয়েছে তো। সীমা মনে প্রাণে প্রতিশোধ নিতে চাইল। তো তো কি? কিছু না। মানে ও, আমি টাফ এখন বুঝেছে এটা ঠিক। ভালোবাসা প্রকাশ করতে পারা অনেক বড় ব্যাপার। ওর অবস্থা দেখে সব মেয়ে হেসে উঠল আর চলে গেল হাসতে হাসতে। সীমাকে আবার ওর থেকে দূরে সরে যেতে দেখে টাপ ধরফড়িয়ে ওঠে। এত কিছুর পর শামশেরকে কি মুখ দেখাবে? সীমাজি। এবার সীমা একা এলো। ওর বান্ধবীরা ওর অপেক্ষায় দাঁড়িয়ে রইল। বলুন ইন্সপেক্টর সাহেব, সীমা তার কাছে এসে জিজ্ঞেস করল। সীমাজি, আমার নাম অজিত। আমাকে নাম ধরে ডাকুন না। কিন্তু আমি তো আপনাকে খুব ভালো ইন্সপেক্টর হিসেবে জানি। এত বড় মানুষের নাম কি করে নেব? জি জি, আমি বড় নই, আমার বয়স মাত্র 25। টাপ তার বয়স বলল। সীমা তার মুখ থেকে আসা মাসুম ভাব দেখে হাসতে গিয়েও কোনো রকমে নিজেকে স্থির রাখে। ঠিক আছে, কাজের কথায় আসি, সীমা টাপকে বলল। হ্যাঁ, তুমি সেই চিঠির উত্তর দাওনি। টাপ তার ধৈর্য হারাচ্ছিল। তো আপনি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত ছিল? সীমা তার সহ্যের পরিধি দেখতে চাইল। জি, ও ও আমি সারা রাত অপেক্ষা করলাম। টাফের হাঁটু ঝুঁকে গেছে সীমার প্রেমে। আচ্ছা, আপনার কি মনে হয় আমি উত্তর দেব? আমি জানি না, কিন্তু আমার এখনও আশা আছে। সীমা তাকে আর কষ্ট দেওয়া ঠিক মনে করলো না। আর ও সারা রাত চিঠিটা বারবার পড়েছে, কিন্তু ওর ভালোবাসা প্রকাশ করার সাহস ছিল না। আমরা বন্ধু হতে পারি? সীমা ওর হাত টাফের দিকে বাড়িয়ে দিল। শুধু বন্ধু? টাফ আজ থেকেই সারা জীবন ও দৃষ্টিতে থাকতে চেয়েছিল। আপাতত শুধু বন্ধু। আমি আপনাকে রাতে কল করব। ও যাওয়া শুরু করতেই টাফ 2 হাতে ওর হাতটা চেপে ধরল। সীমাজি, আমি অপেক্ষা করব। এখন সীমাজি কেন? আমি সীমা, আপনার বন্ধু। আমাকে এখন যেতে দাও। টাপ কিছু বলতে পারল না। যাবার সময় সীমা হঠাৎ মুখ ঘুরিয়ে বলল, আমিও সেই চিঠিটা সারা রাত পড়েছি, বারবার। আর হালকা লজ্জা পেয়ে চলে গেল। টাপের মন খুশিতে বাকবাকুম হয়ে যায়। টাপ প্রেমের প্রথম সিঁড়িতে উঠে গেছে। শিবানী আর সুনীল কথা না বলেই 2 দিন কাটিয়ে দিল। রাতে শিবানী আর থাকতে পারল না। সুনীলকে জড়িয়ে ধরে, আমি তোমাকে ভালোবাসি সুনীল।
সুনীলের জন্য এই কথাগুলো যেন কাটা গায়ে নুনের ছিটার মনে হলো। বলে, আমার গায়ে হাত দিবি না হারামজাদি। শিবানীকে ঠেলে দূরে সরিয়ে দেয়। ছোট একটা বিষয়ের জন্য এত বড় শাস্তি দিও না সুনীল, প্লিজ। আমার দম বন্ধ হয়ে আছে 3 দিন ধরে। সুনীল শিবানীকে তার হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার থেকে, শালি কুত্তি, যদি তোর দম বন্ধ হয়ে যায় তো সেই জায়গায় যা যেখানে তোর আজেবাজে কাজ করে এসেছিস। শালি, তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আরে, এসব করার আগে এই কথা ভাবিসনি? নিজের সম্পর্কে, আমার সম্পর্কে। জান, এটা ছিল জবরদস্তি। তুমি জানো না আমি প্রতি মুহূর্তে কিভাবে কেঁদেছি। এটা একটা দুর্ঘটনা। সত্যি বলছি, আমাকে ধর্ষণ করা হয়েছে। আর তুমি রিপোর্ট করারও প্রয়োজন মনে করলে না। তোমার স্ত্রীকে কেউ উজাড় করে দিল, এর জন্য আমি কি দায়ী? আমি ওইটার কথা বলছি না কুত্তি। ইচ্ছে করে অজ্ঞ হইস না। আমাকে মিথ্যে বলেছিলি। তোর ইয়ারের সাথে থাকতে গিয়েছিলি, তুই ভুলে গেছিস? কোন ইয়ার? তুমি কি কথা বলছো? সুনীল শিবানীর এই নাটক আর সহ্য করতে পারল না। সে বসে বসে শিবানীকে মারতে লাগলো। শিবানী প্রাণহীনের মতো মার খেতে থাকলো। শালি, এই নে, আমি বলছি কোন ইয়ার? কোথায় গিয়েছিলি বল, জামাইকে বল। শিবানী কিচ্ছু বলল না। ও সুনীলের অপরাধী ছিল। ওর জীবনের একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা তার কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু ওর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সুনীল, তা তো ওর মন পুরোই ভেঙে দিয়েছে। ও ভিকির কাছে গিয়েছিল, ওর প্রিয় ভিকির কাছে। কিন্তু লক্ষ্যবার চাওয়ার পরও সুনীলকে কিছু বলতে না পারলেও এ অভিযোগ ওঠার পর তার কাছ থেকে গোপন রাখা কঠিন হয়ে পড়ে। কারণ এখন যে কারোর জন্যই হোক তার ঘরে সুখের আগুন তো দিতে পারে না। সুনীল মারতে মারতে ক্লান্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালে শিবানী মৃদু গলায় বলল, তুমি ভিকির সাথে দেখা করতে চাও? এটা কি তোর ইয়ারের নাম? শালি, কত নির্লজ্জের মতো নাম নিচ্ছে। সুনীল শিবানীর দিকে তাকিয়ে মাটিতে থুতু ফেলল। হ্যাঁ, এই সেই নাম যার জন্য আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আর শুধু এখনই নয়, এর আগেও বহুবার তার সাথে দেখা করতে গিয়েছি আমার বিয়ের পর। কিন্তু তুমি দেখলে সব বুঝে যাবে। এখন আমি এই গোপন কথা গোপন রেখে তোমার ঘৃণা নিতে পারবো না। তুমি কি ভিকির সাথে দেখা করবে? সুনীল কিছু না বলে বিছানায় শুয়ে চাদর জড়িয়ে নেয়। তার হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করছে। আগামীকাল থেকে বোর্ড পরীক্ষা শুরু হচ্ছে। মনে হয় বাচ্চাদের প্রস্তুতি বিশেষ একটা হয়নি। অফিসে বসা স্টাফদের জিজ্ঞেস করলো অঞ্জলি। না ম্যাম, এমন কিছু না। আপনি নিজেই ক্লাসে হেঁটে বাচ্চাদের প্রস্তুতির খবর নিতে পারেন, একজন ম্যাডাম বলল অঞ্জলিকে। ঠিক আছে, আমি শুধু জানতে চাই আপনি সন্তুষ্ট কিনা। এবং অন্য একজন ম্যাথ শিক্ষক সম্ভবত আগামী সপ্তাহে যোগ দেবেন। একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট আছে। আশা করি আপনাদের আর সমস্যা হবে না। পরবর্তী সেশনের জন্য মিস্টার বাসু নিয়োগপত্র পেয়েছে। শুধু মেডিকেল ভাইবার আনুষ্ঠানিকতা বাকি। সুনীলজি আজ আসবে না, তাকে কোথাও যেতে হবে। যাই হোক, কাল কোনো ক্লাসের বিজ্ঞাপনের পেপার নেই। আপনারা চাইলে ওর ক্লাস নিতে পারেন। সুনীল আর শিবানী বাসে করে যাচ্ছিল। শিবানী ওকে ভিকির সাথে দেখা করতে নিয়ে যাচ্ছিল। সুনীলের কাছ থেকে সেই ঘোমটা সরাতে যাও বিয়ের 6 মাস পরেও গোপন রেখেছিল। পানিপথ আর্যনগরে যাওয়ার পর একটা বাড়ির দরজায় টোকা দেয় শিবানী। ভিতর থেকে একটা পাগলি মহিলা বেরিয়ে এলো। তুমি আবার এসেছো? আমি চাই না কিছু, তোমার কাছেই রাখো। চাও তো যা আছে তাও নিয়ে যাও। আমি এখন বেঁচে কি করব? তুমি তো পাগল হয়ে গেছো। এদিকে আর এসো না। ওই মহিলার কথার কোনো মানে বোঝা গেল না। শিবানী কিছু না বলে ভিতরে চলে গেল। পিছনে পিছনে সুনীলও ভিতরে ঢুকে পড়ে আর ওখানে থাকা পুরনো সোফায় বসে পড়ে। বাড়িটা মনে হয় অনেক আগে বানানো, আর এর দেখভালও হয় না বলে মনে হয়। জায়গায় জায়গায় দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়েছে। সুনীলের জন্য সব কিছু ছিল আশ্চর্যজনক। এই মহিলা আর এই ঘরের সাথে শিবানীর সম্পর্ক কী হতে পারে? ও চুপ করে বসে ওই মহিলার দিকে আর মাঝে মাঝে শিবানীর দিকে তাকাচ্ছে।
ঠিক তখনই বাড়ি থেকে একটা 5-6 বছরের কিউট বাচ্চা ভিতরে এলো। হ্যালো আম্মু, আরও শিবানীকে জড়িয়ে ধরল। ভিকি, তোকে ছাড়া বাঁচতে পারি না। যখন ওকে একসাথে রাখতেই পারবে না তো কেন পৃথিবীতে এনেছো? কেন তুমি তাকে সৃষ্টি করলে? বুড়ির কথা শুনে সুনীলের পায়ের তলার মাটি সরে গেল। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে শিবানী। সুনীলের মনে হলো ঘরের দেয়াল ভেঙে পড়তে চলেছে। মাথাটা চেপে ধরে। সে এক সন্তানের জননীর স্বামী, ভিকির মায়ের স্বামী। শিবানী ভিতর থেকে এক গ্লাস জল এনে সুনীলকে দিল। সুনীল পাগল হয়ে হাতে গ্লাসের দিকে তাকিয়ে থাকলো। ও যতটা ভেবেছিল শিবানী তো তার চেয়েও পতিত বের হয়ে আসলো। ও কেবল ভেবেছিল যে শিবানী বাইরে একজন প্রেমিক রেখেছে আর তার সাথে মৌজ করছে, কিন্তু এখন ব্যাপারটা আরও খারাপ হয়ে গেল। 5-6 বছরের ছেলে সুনীলের কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। শিবানীর কোলে বসে থাকা ভিকির দিকে সে চুপচাপ তাকিয়ে রইল। আম্মু, এই আঙ্কেল কে? শিবানী তার সাথে নিয়ে আসা কিছু খেলনার খাবারের জিনিস এনে দিল ভিকিকে। এই নাও বেটা, মা তাড়াতাড়ি ফিরে আসবে। মা, তুমি আমাকে সাথে নিয়ে যাও না কেন? আমার এখানে ভালো লাগে না। শিবানীর চোখে জল গড়িয়ে পড়ল। যাবো বেটা, তুমি একটু বড় হও, তারপর তুমি আমার সাথে থাকবে। যাও, অন্য ঘরে তোমার দাদির সাথে খেলতে যাও। ঠিক আছে আম্মু। ভালো বাচ্চার মতো ভিকি অন্য ঘরে চলে গেল। সুনীল অবাক চোখে শিবানীর দিকে তাকিয়ে আছে। ছেলের সাথে দেখা করিয়ে নিজেকে কি প্রমাণ করতে চায় তা বুঝতে পারছে না। শিবানী আর কোনো সাসপেন্স তৈরি করতে চাইছিল না। সুনীল, এ আমার ছেলে নয়, আমার বোনের ছেলে। হোয়াট? তোমার বোন কোথায়? সে নেই। শিবানী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, প্লিজ শিবানী, আমার মাথাটা ফেটে যাচ্ছে। সোজা আমাকে বলো, ভিকি আর তোমার কি ব্যাপার? যতদূর জানি তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আর এই মহিলাকে? ইনি আমার বোনের শাশুড়ি। আমি তোমাকে প্রথম থেকে বলবো। শিবানী সুনীলকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল। প্রায় 7 বছর আগে আমার একটি বড় বোন ছিল, আমার থেকে 2 বছরের বড়। তার নাম ছিল মিনু। তার বয়স ছিল 17 বছর। সে সঞ্জয়ের প্রেমে পড়ে। এই মহিলার ছেলে সঞ্জয় রাজপুত ওর ক্লাসে পড়ত। দুজনেই প্রেমের সীমা অতিক্রম করে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে। আমার বোন গর্ভবতী হয়ে পড়ে। সামাজিক ভয় আর একসাথে থাকার স্বপ্ন বুঝতে বাড়ি থেকে পালিয়ে যায় দুজনেই, একে অপরের উপর নির্ভর করে। বাড়ি থেকে দূরে কোথাও তাদের বিয়ে হয়েছে। মিনু বাড়িতে ফোনে খবর দেয়, কিন্তু এই বিয়ে আমার পরিবারের লোকেরা অনুমোদন করেনি। মিনু ছিল নাবালিকা। এফআইআর দায়ের করে। এরপর সঞ্জয়কে মিনুর সাথে প্রেমের অভিযোগে অভিযুক্ত করে পুলিশ তাকে খুঁজতে থাকে। এখানে আসার পর সঞ্জয়ের মাকে পুলিশ এতটাই হেনস্থা করেছিল যে সে পাগল হয়ে গিয়েছে। একটা হলো তার ছেলেকে হারানো, এবং অন্যদিকে রোজ রোজ পুলিশের হয়রানি। তার স্বামী তো আগে থেকেই ছিল না। সঞ্জয় ও মিনু পরিবার এবং পুলিশ থেকে পালানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু অর্থের অভাব এবং অল্প বয়সের কারণে তারা যেখানেই যায় লোকেরা তাদের সন্দেহ করত এবং তাদের সেখান থেকে পালিয়ে যেতে হতো। প্রায় 6 মাস পর পুলিশ দুজনকেই গ্রেপ্তার করল। আদালত সঞ্জয়কে কারাগারে পাঠায়, কিন্তু আমার বোন বাড়িতে আসতে রাজি হয়নি। ও নারী নিকেতনে যায়। সেখানেই ভিকি জন্ম দেয় মিনু। সঞ্জয় মিনুর বিচ্ছেদ এবং জেলের লোকেদের কটূক্তি সহ্য করতে না পেরে জেলে আত্মহত্যা করে। প্রেম করার শাস্তি তার কাছে গ্রহণযোগ্য ছিল না। আমার বোন বিষয়টি জানতে পেরে তার হুঁশ উড়ে যায়। আমি পরিবারের সদস্যদের কাছ থেকে গোপনে তার সাথে দেখা করতে যেতাম। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। সে তার পরিণতি বুঝতে পারে। শিবানী, আমার ছেলেকে পরিত্যক্ত হতে দিও না। আমাকে বলেছিল, আমি প্রেম করেছি, পাপ নয়। এটা ছিল আমার শোনা শেষ কথা। কয়েকদিন পর যখন গেলাম জানতে পারলাম মিনু নেই।
প্রয়োজনীয় কাগজপত্র সব শেষ করে ভিকিকে সঙ্গে নিয়ে এলাম, কিন্তু পরিবারের লোকেরা মৃদু স্বরে অস্বীকার করে। আমরা আমাদের মাথায় এই পাপ নেব না, আমাদের তোমাকে বিয়ে দিতে হবে। আমি কি করব? ভিকিকে অযত্নে রেখে যেতে পারলাম না, তাই ওকে এখানে নিয়ে এসেছি, ও দাদির কাছে, যে পাগল হয়ে গেছে। তারপর থেকে প্রায় প্রতি মাসে এখানে আসছি, পরিবারের লোকেদের সাথে মিথ্যে কথা বলে এবং পরে তোমাকে। অনেকবার ভেবেছিলাম যাক আমি তোমাকে বলি, কিন্তু 6 মাস পরও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে তুমি আমার বোনের ভালোবাসা পাপ তোমার কাছে রাখবে। শুধু ভালো দিনের অপেক্ষায় ছিলাম। সুনীল হতভম্ব হয়ে নির্বাক বসে থাকে। কিছুক্ষণ পর শিবানীর চোখের দিকে তাকালো, অশ্রু মুছে তাকে বুকে রাখলো। শিবানী, আমি কি এতটাই খারাপ? সুনীল ভিকিকে ডাকলো। ভিকির হাতে একটা প্লেন ছিল। আজ এই পর্যন্ত। পরের পর্ব শুনতে চাইলে অবশ্যই দেব। আজ আসি, নমস্কার।